ওকে, আমরা দেখব ক্লাস সি অ্যাম্প্লিফায়ার আজকে। আমরা যখন অ্যাম্প্লিফায়ার পড়েছি তখন আমরা দেখেছি ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি অ্যাম্প্লিফায়ারগুলো কীভাবে কাজ করে। ক্লাস এতে তার ইনপুটের পুরোটাতেই ট্রানজিস্টরটা কন্ডাকশন করে। সো বেসিক্যালি একটা ট্রানজিস্টরের যখন লোড লাইনটা আমরা ড্র করি, ক্লাস এর জন্য আমরা কুইসেন্ট পয়েন্টটা সাধারণত রাখি এখানে। ক্লাস বি এর ক্ষেত্রে আমরা জানি যে সে শুধুমাত্র 180 ডিগ্রি কন্ডাকশন করে। 180 ডিগ্রি যখন কন্ডাকশন করে তখন তার কুইসেন্ট পয়েন্টটা থাকে হচ্ছে এখানে, অর্থাৎ দেখা যায় যে ইনপুটের আইবি যখন পজিটিভ হচ্ছে তখন সে কন্ডাক্ট করছে, আইবি নেগেটিভ দিকে গেলে তখন সে বা নেগেটিভ দিকে যাওয়ার চেষ্টা করলে তখন সে কন্ডাক্ট করছে না। ক্লাস সি এর ক্ষেত্রে আমাদের কন্ডাকশন অ্যাঙ্গেল থেকে হচ্ছে 180 ডিগ্রির থেকে ছোট। সো আমরা যদি সেভাবে সেট করতে চাই, আমি সার্কিটটা আজকে আগে একটু ড্র করেছি। সো আমাদের এদিকে স্ট্যান্ডার্ড একটা ক্লাস এ অ্যাম্প্লিফায়ারের আউটপুটের মতোই, আউটপুট সার্কিটের মতোই আমরা যেটা চেঞ্জ করেছি সেটা হচ্ছে এখানকার লোড রেজিস্ট্যান্সের জায়গায় আমরা এখানে একটা ট্যাঙ্ক সার্কিট বসিয়েছি। ট্যাঙ্ক সার্কিট বলতে বোঝাচ্ছি যেটাতে একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর আছে। এই ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের যে ট্যাঙ্ক সার্কিট তার একটি, আর যেহেতু একটা টিউন্ড অ্যাম্প্লিফায়ার, সো তার একটি তার যে অ্যাম্প্লিফায়ারের সে টিউন্ড, তার রেজোনেন্স হচ্ছে সেটা হচ্ছে 1/√2 আমরা যেহেতু ইনপুটে আমার ক্লাস সিতে আমার যেহেতু আমার যেহেতু কন্ডাকশন অ্যাঙ্গেলটা 180 ডিগ্রির নিচে, কাজে আমাকে এখানে কিছুটা চেঞ্জ করতে হয়েছে। আমি এখানে আগে যে ভোল্টেজ বায়াস দিচ্ছিলাম সেক্ষেত্রে আসলে আমরা মিনিমাম যেটা পারতাম সেটা হচ্ছে ক্লাস বি। এখন ক্লাস সিতে যদি অপারেট করতে হয় তাহলে আমাকে এখানে একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হচ্ছে। সো সেক্ষেত্রে হচ্ছে কি, আমার যখন এই সাইনোসয়েডটা 1 ভোল্ট পিক টু পিক আছে, তখন এটা যখন পজিটিভ দিকে 1 ভোল্ট, অর্থাৎ এটা যখন পজিটিভ দিকে যাচ্ছে তখন সে 0.2 ক্রস করার পরেই শুধুমাত্র এখানে কন্ডাকশনটা হচ্ছে। তার মানে হচ্ছে সাইনোসয়েডটা 0 ক্রসিংয়ে যদি হতো তাহলে ক্লাস বি, বাট যেহেতু 0 ক্রস করার 0.2 পরে হচ্ছে, তাহলে সে এখানে ক্লাস সি হিসেবে কাজ করছে। তো আমরা যদি এই জায়গায় দেখি যে আমার যে ট্যাঙ্ক সার্কিট আছে, ক্লাস সি কীভাবে কাজ করে, ট্যাঙ্ক সার্কিটের যে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, সেই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে আমরা হাই গেইন পাবো, অন্য ফ্রিকোয়েন্সিতে আমি হাই গেইন পাবো না। সো এখন এটা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা আমি যদি একটু ক্যালকুলেট করি, আমি অলরেডি করেছি 1/2π√LC, তাহলে আমরা দেখছি ফ্রিকোয়েন্সিটা হচ্ছে অ্যাবাউট 50K। এই অবস্থায় আমি যদি ইনপুটে একটা 50K সিগন্যাল দেই এবং আমি যদি সিমুলেট করি, তাহলে আমি যে গেইনটা পাচ্ছি সেটা হচ্ছে এটা। এই গেইনটা আমরা দেখছি এটা 0 থেকে 15 এবং -15 পর্যন্ত ভ্যারি করছে। যদি হাই গেইন, আমরা 1 ভোল্ট দিচ্ছি, আমরা এখানে প্রায় 30 ভোল্ট পিক টু পিক পাচ্ছি। যদি আমরা এটাকে চেঞ্জ করি, 50 জায়গায় সাপোজ 5K দেই, আমি এক্সপেক্ট করব যেহেতু ওর সাথে ট্যাঙ্ক সার্কিটের সাথে মিলছে না, আমার আউটপুটের গেইনটা কম হবে। সো লেটস ট্রাই। উই ক্যান সি দ্যাট আমার গেইনটা এখন 1.6 পিক টু পিক চলে আসছে, অনেক কম। আমি যদি এটাকে 50 ছিল 500 করি, সেক্ষেত্রে আমি যদি দেখতে চাই তাহলে আমি স্টিল দেখব যে আমার গেইনটা অনেক কম। তার মানে হচ্ছে এই ট্যাঙ্ক সার্কিট দিয়ে আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিগুলোকে আমরা শুধু অ্যাম্প্লিফাই করতে পেরেছি। যেহেতু আমার কন্ডাকশন অ্যাঙ্গেলটা কম থাকে, কাজেই আমার এই সার্কিটের এফিসিয়েন্সি বেশি কম্পেয়ার টু ক্লাস এ, ইভেন ক্লাস বি। এবং এই অ্যাম্প্লিফায়ারগুলো আসলে কিন্তু অডিও ফ্রিকোয়েন্সির জন্য সুটেবল না, কারণ অডিও ফ্রিকোয়েন্সিতে একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস থাকে। আমি জাস্ট একটা ভেরি স্মল ন্যারো রেঞ্জকে যদি আমি অ্যাম্প্লিফাই করি, সেটা আসলে অডিওর জন্য ভালো হবে না, এখানে ডিস্টরশন বেশি থাকে। বাট এটা যেটা করা হয় সেটা হচ্ছে আরএফ সিগন্যালের যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিগুলো আছে, আমরা তার একটু পরে দেখব যে আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশনের সময় আমরা এই ধরনের অ্যাম্প্লিফায়ারগুলো ইউজ করি বিকজ অফ হাই এফিসিয়েন্সি। I hope that shows আমাদের class C amplifier. Thank you.